পার্কিং লটের দিকে ছুটে গিয়ে একটা গাড়ি বের করলো রৌদ্র। চট করে গাড়িতে উঠে বসে স্টিয়ারিং দিল। চোখে মুখে তার বিষণ্ণতার ছায়া। ডিস্কের ওপর রাখা ফোনের দিকে এক ঝলক তাকিয়ে নিরবচ্ছন্নভাবে লোকেশন ফলো করে গাড়ির গতি হঠাৎ বাড়ালো সে। সূর্যের আলো ঠিক তখন কাছের ওপর প্রতিফলিত হয়ে তার মুখে ফেলছে তীব্র আভা। রৌদ্রের মন তখন অস্থির, হাত তার দক্ষ ড্রাইভিং এ সংযত। ক্রমাগতভাবে গাড়ির গতি বাড়ছে, যত দূর অতিক্রম করছে রাস্তা পেরিয়ে যাচ্ছে শহর বাস্তবতা। পিছনে পড়ে থাকছে কোলাহল, সামনে শুধু নিস্তব্ধ সবুজের ঘেরা ঘন ঘুমট জঙ্গল। রৌদ্রের গাড়ি যতখানি পথ অতিক্রম করছে, মনে হচ্ছে সূর্যের আলো ততখানি ধীরে ধীরে গাছের পাতার আড়ালে গা ঢাকা দিচ্ছে। আর সামনে এগিয়ে আসছে জঙ্গলের গাঢ় নিস্তব্ধতা। আচমকা গাড়ি থামালো রৌদ্র। এই কুয়াশাচ্ছন্ন জঙ্গলে কিছুক্ষণ নিঃশব্দ তাকিয়ে চারদিকটা এবার পরখ করলো সে। এতক্ষণ লোকেশন ফলো করতে পারলেও এবার তা যথাযথ সম্ভব হচ্ছে না, কারণ এই ঘন কালো জঙ্গলের নেটও ঠিকঠাকভাবে চলছে না। চারিপাশে ভেজা মাটির গন্ধ, একটু দূরে থেকে ভেসে আসছে পাখিদের কোলাহল আর বাদরের ডাক। আচমকা একটা বাদর রৌদ্রর মাথার উপর থেকে লাফ দিয়ে এক ডাল থেকে অন্য এক ডালে পাড়ি দিল। সঙ্গে সঙ্গে রৌদ্র মাথা নুইয়ে ফেলল। বাদরটা অন্য এক গাছের ঢালে বসে খা খা হু হু শব্দ করে উঠল। সাহসী রৌদ্রর ভেতরটা যেন এইবার কিছুটা কম্পন ধরল। এ কিসের লক্ষণ? বাদরটা এ কিসের সংকেত দিচ্ছে? তাও রৌদ্র বাদরটাকে একটা লাঠি দিয়ে তাড়া করতেই বাদরটা একটা উয়া খ্যায়া খ্যা করে করে লাফিয়ে হারিয়ে গেল এই জঙ্গলের গহীনে। সঙ্গে সঙ্গে রৌদ্র হাঁটা ধরল জঙ্গলের ভেতর। লজ্জা করল না তোমার? এই শিশুর মতো অবুঝ ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে বিয়ে করতে? আমি ফিরে গিয়ে মামলা দিব তোমার নামে। কি আমি আপনাকে ফাঁসিয়ে বিয়ে করেছি? আপনি আমার বান্ধবীর ভাইয়ের বন্ধু বলে বেঁচে গেলেন, নয়তো নির্ঘাত আজকে আপনার কপালে খুন হওয়ার লেখা ছিল। বেঁচে গেলেন তাই বাড়ি গিয়ে মসজিদে জেলাপি বিলাবেন বুঝলেন? কচু দেব, খুন হওয়ার আমার কপালে এমনও লেখাও আছে। তোমার মতো একটা বিয়াদব আর বজ্জাত মেয়েকে গলায় ঝুলিয়ে খবরদার বিয়াদব বলবে না, মাথা ফাটিয়ে দেব, একদম মাথা ফাটিয়ে বাপের নাম ভুলিয়ে দিব। বিয়াদব বলবে না বলে দিলাম। বাপের নাম আমি এমনিও ভুলে গেছি চাঁদ। তোমার মতো এমন একটা মেয়েকে বিয়ে করে আমার বাপেরও তো কপালটা খারাপ। তার ছেলের ঘাড়ে এমন একটা মাইয়া জুটেছে। মাইয়া কি? এটা তো মাইয়াও না ভাই, পুরাই ডাকাত। ডাকাত মেয়ে একটা। আপনি ডাকাত, আপনার 14 গোষ্ঠী ডাকাত, ফাজিল লোক কোথাকার। কপাল তো আমার খারাপ আপনার মতো একটা ছেলের কপালে জুটেছে বলেই। এখন আমার কি হবে গো বলে নাফিসা জুড়ে জুড়ে কান্না করতে থাকলো। সে মুহূর্তে একজন ডাকাত এসে ধমকে উঠল, এই সারা সেমরি ঝগড়া করতেছিস কেন রে? দিব নাকি শ্যুট করে? না 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 ডাকাত কাকু, আমি কিছু করিনি, ওনারে শ্যুট করে দেন, আমাকে ছেড়ে দিন, সব দোষ ওনার। দেখো নাফিসা, এবার এটা কিন্তু ভালো হচ্ছে না, নিজে বাঁচতে আমাকে ফাঁসাচ্ছ কেন? তো কি করব? ঝগড়া তো আপনি শুরু করেছেন প্রথম, বেয়াদব লোক। নাফিসা ব্যা আরে পোলা মাইয়া, এবার চুপ কর তোরা। সেই কখন থেকে কান ঝালাপালা কইরা দিলি, এবার একটু চুপ জানা। ডাকাতের সর্দারের কথা শেষ হতেই না হতেই কোথা থেকে যেন 2 জন ডাকাত দৌড়ে এলো। ওস্তাদ ওস্তাদ শীঘ্রই পালান। কেন, কি হয়েছে? ওস্তাদ পরে বলছি, এখন পালান, নয়তো পরে আর এই প্রাণ নিয়ে পালানোর মতো অবস্থা থাকবে না। ডাকাতের চেলার কথা শেষ হতেই এক জঙ্গলি হাতির ডাক শোনা গেল। মুহূর্তেই সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। এই মুহূর্তে যার যার প্রাণ বাঁচানো ফরজ। আর এইদিকে নাফিসা আর ইরফানের ভয়ে প্রাণ যায় অবস্থা। সবাই দৌড়াতে পারলেও বেচারি 2 জন পারছে না, কারণ তাদের 2 জনকে একে অপরের উল্টো পিঠে করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। জঙ্গলি হাতির ডাক এইবার অতি সংকটে মনে হচ্ছে।
সব ডাকাত যার যার প্রাণ নিয়ে কেটে পড়ল, কিন্তু গাছের সাথে উল্টো পিঠে বেঁধে রাখা এই যুবক যুবতী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে। নাফিসার কান্না দেখে ইরফান কিছুটা বিরক্ত হলেও কোনো রকম বুঝ দিল তাকে। একে এখন খেপানোর দরকার নেই, বেয়াদবি করবে সেটা ভেবে নাফিসাকে আর কোনো রকম বকাঝকা করলো না ইরফান। এখন কি হবে গো আমাদের? ওই জঙ্গলি হাতিটা আমাকে পায়ে পিষে মেরে ফেলবে গো। আরে চিল্লাচ্ছ কেন? তো কি করব? নাচো গিয়ে হাতির সামনে, আমাকে বাঁচান। আমি হাতির পায়ের নিচে চাপা পড়ে মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচান ইরফান ভাই। এখন কি করব আমরা? কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার একটু দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো। এই যে করলাম, এবার কিছু একটা করুন। আমি হাতের পায়ের নিচে পিষে পড়ে মরতে চাই না। আল্লাহ আপনার মঙ্গল করবে, আমাকে বাঁচান। আল্লাহ আপনাকে আরও দুটো বউ দিবে, দোয়া করে দিলাম। না বাঁচাবো না কেন? দুটো বললে কেন? তাহলে কয়টা বলবো? 4টা? এ এ নো, হ্যাঁ এবার দোয়া দাও, নয়তো বাঁচাবো না। ঠিক আছে, 8টা বউ দিবে আল্লাহ আপনাকে। প্লিজ এবার কিছু একটা করুন। ঠিক আছে, আমার কাছে আসো। মানে? আরে সবসময় এত মানে বুঝতে হবে কেন তোমার? না আমি কাছে যাব না, আপনার মতলব ভালো না। নাফিসা, সবসময় পাগলামি মানায় না। হাতিটা এইদিকেই আসছে, শব্দ শুনতে পারছো না? যদি একবার দেখে নেয় তো দুটোকেই পিষে মেরে চলে যাবে। না না না, আমি আসছি কাছে। আমার পিঠের সাথে আরেকটু ঘেঁষে বসো, তাহলে বাঁধনটা আরেকটু হালকা হয়ে আসবে। ইরফানের কথা মতো নাফিসা আরেকটু ঘেঁষে বসলো তার সাথে। রশিটা একটু হালকা হতেই ইরফান টেকনিক খাটিয়ে পাশ থেকে একটা দাঁড়ালো কিছু নিয়ে রশিতে আঘাত করতে লাগলো। ইরফান ভাই তাড়াতাড়ি করুন, হাতিটা খুব কাছাকাছি চলে এসেছে। ফাস্ট ফাস্ট। ইরফানের আঘাত আরও তীব্রতর হতেই এক সময় রশি কেটে যায়। সঙ্গে সঙ্গে ইরফান নাফিসার হাত ধরে টেনে নিয়ে একটা ঝোপে লুকিয়ে পড়ে। একে আমাকে এভাবে ধরলেন কেন? সারণ অসভ্য লোক। চুপ করো নাফিসা। হাতিটা শুনতে পেলে দুজন আজকে এখানেই শেষ। এসেছিলাম পিক তুলতে, এবার লাশ হয়ে ফিরতে হবে। না প্লিজ, আমি লাশ হতে চাই না। তাহলে মুখটা চুপ রাখো। হাতেই তো ধরেছি, অন্য কিছু তো করিনি। বিয়ে করা বউ হওয়ার পরেও ভদ্রভাবে টাচ করছি। আমার মতো ভদ্র ছেলে আর কয়টা আছে বলো? আমার জায়গায় আজকে অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে এই ভরা জঙ্গলে তোমার সাথে মঙ্গল করে চলে যেত। সে তুলনায় তুমি ভাগ্যবতী। এবার মুখটা অফ রাখো, নয়তো হাতির সামনে দিয়ে আসবো। মুহূর্তের মধ্যে দক্ষিণ দিক থেকে আগত হাতিটা হঠাৎ উঁচু গলায় ডাকতে ডাকতে উত্তর মুখে দৌড়ে গেল। ইরফান নাফিসার হাত টেনে ঝোপের আড়াল থেকে উঠে এসে সোজা পশ্চিম দিকে হাঁটা ধরল। গন্তব্য তাদের গাড়ির দিকে যাওয়া। আরে হাতে ধরে টানছেন কেন? কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে? এই দেখুন, আপনার কিন্তু মতিগতি ভালো না। হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। কোথায় যাচ্ছি আমরা? বাসর করতে। না, আমি কোথাও যাব না। ছাড়ুন বলছি আমার হাত। নাফিসার জড়াজড়িতে এক থাপ্পড় বসিয়ে দিল ইরফান। সবসময় মুখ ফটার ফটর না করলে হয় না তোমার, তাই না? এত পাকনামি কোথা থেকে শিখলে? বেয়াদব হয়ে গেছো একদম। নাফিসা গালে হাত রেখেই দাঁড়িয়ে রইল। ইরফান তার কথা শেষ করে নাফিসার হাত তার শক্ত হাতের বন্ধনে মুঠোবন্দি করে হাঁটা ধরল পশ্চিম দিকের রাস্তার উদ্দেশ্যে, যেখানে তুলি আর শশী রয়েছে। হাঁটার শেষ প্রান্তে এক পর্যায়ে একটু দূরত্বে অবস্থান করা গাড়ি কিছুটা অংশ দেখা গেল। এবার ইরফান দ্রুত নাফিসাকে নিয়ে সেখানে পৌঁছালো। তারা গাড়ির নিকট পৌঁছাতেই তুলি শশীকে ডেকে দেখালো, আপু আপু দেখো, ওইটা ইরফান ভাই আর নাফিসা আপু না? কই দেখি। হ্যাঁ ঠিকই তো, তবে অব্র ভাই, খুশি আর রাফিদ ভাই কোথায়? সেটাই তো, ভাইয়া আর আপু কোথায়? তারা দুজনেই নাফিসা আর ইরফানকে দেখতে পেয়ে দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। শশী দৌড়ে গিয়ে নাফিসাকে জিজ্ঞেস করলো, খুশি আর অব্র ভাই কোথায় ইরফান ভাই? ইরফান কোনো রকম উত্তর করলো না।
তারা দুজন একে অপরের চোখে চাওয়াচাই করে মাথা নত করে ফেলল নাফিসা। ইরফান পকেটে হাত রেখে দীর্ঘশ্বাসে দাঁড়িয়েও রইল। কি হলো, কথা বলছেন না কেন আপনারা? সেই মুহূর্তে নাফিসা কিছু বলার আগেই ইরফান বলে উঠল, তারা পিছনেই আছে, বাড়িতে যেতে হবে, তোমরা গাইতে ওঠো। কিন্তু শশীর মন মানতে চাইল না, সে কোনোভাবেই খুশিকে না নিয়ে বাড়িতে যাবে না। ইরফান কত শত বোঝাচ্ছে, তাও শশী রেগে গেল। দেখো শশী, বাচ্চাদের মতো পাগলামি করো না। অব্র আর খুশি ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আবার আসবো, অনেক কাজ বাকি। ফার্স্ট চলো। আমি যাব না ইরফান ভাই। শশীর সঙ্গে নাফিসাও বলে ওঠে, আমিও যাব না। এক থাপ্পড় দিয়ে বেয়াদবি বের করে দিব। আমার কথাই শেষ কথা, তুমি শশী আর তুলির সঙ্গে বাড়িতে যাবে। আর এখনই কথার এদিক সেদিক হলে একটু আগের ঘটনাটা মাথায় আসে নিশ্চয়ই। আমি শুনব না আপনার কথা। কোন অধিকারে আমাকে হুমকি দেন আপনি? নাফিসা ইরফানের এই মুহূর্তে ভীষণ রাগ হলেও সে তার রাগটাকে কোনোভাবে সংযত করে কড়া গলায় তিনজনকে গাড়িতে উঠতে বলল। এতক্ষণ তিনজন জেদ করলেও এবার ইরফানের রাগান্বিত ভঙ্গিতে তিনজনই ভয় পেয়ে গাড়িতে উঠে বসল। তুলি শশী চট করে গিয়ে পিছনের সিটে বসে পড়ল। কিন্তু নাফিসাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান এবার তার বাহু টেনে জোর করে গাড়িতে উঠিয়ে তার পাশের সিটে বসালো। ইরফান স্টিয়ারিংয়ে হাত রেখেই বলল, বেল্ট বাঁধো নাফিসা। বাঁধবো না নাফিসা, বেল্ট বাঁধো। বললাম তো বাঁধবো না। ইরফান এবার জোর করে বেল্ট বেঁধে গাড়ি স্টিয়ারিং দিল। এদিকে রাফিদ আর অব্র খুঁজতে খুঁজতে এসে পৌঁছালো জঙ্গলের শেষ সীমান্তে, এক নদীর তীরে। দুজনেই এবার ভারী ক্লান্ত, কদম জুড়ে এবার এগোতে চাচ্ছে না। তারাও ধীরে ধীরে ক্লান্ততায় মিলিয়ে যাচ্ছে। রাফিদ একটু পানি খেতে চাইলো। দোস্ত তুই একটু দাঁড়া, আমি একটু পানি খেয়ে নিই। গলাটা শুকিয়ে এবার কাঠ হয়ে এলো দোস্ত। অব্র মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাতেই ইরফান নদীতে নেমে দুহাত তুলে পানি পান করতে লাগলো। সে মুহূর্তে অব্র লক্ষ্য করলো একটা জুতা পরে আছে, তাতে কিছুটা রক্তের ফোঁটা। সে জুতাটা হাতে নিতেই চমকে গেল রাফিদ। কি হয়েছে দোস্ত? এইদিকে তাড়াতাড়ি আয় ফার্স্ট। অব্রর কথায় রাফিদ দৌড়ে আসতেই রাফিদ লক্ষ্য করলো অব্রর হাতে একটা মেয়েলি জুতা। সে একই দৃষ্টিতে তাকিয়ে বলল, দোস্ত জুতাটা চেনা চেনা লাগছে মনে হচ্ছে, তবে কোথায় দেখেছি খেয়াল নেই। আরে আহম্মক, এটা খুশির জুতা, কিন্তু এতে তো রক্ত লেগে আছে দোস্ত। ইয়া আল্লাহ, আমি জানি না মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে। এখন কি করব আমি? যদি আজ ওর কিছু হয় তো শালা হারামজাদাকে আমি জ্যান্ত পুঁতে ফেলব। মাথা ঠান্ডা কর দোস্ত, এভাবে রাগারাগি করে কিছুই হবে না। এখান থেকে চল তাড়াতাড়ি, এমনিতেও জায়গাটা নিরাপদ নয় আমাদের জন্য। সেখানে অব্র বসে পড়ল মাটিতে। নিচে পড়ে থাকা রক্তমাখা পাতাটা হাতে নিতেই অজানা এক ভয়ে অব্র ভেতর এবার কামড়ে ধরল। সে রক্তমাখা পাতাটা হাতে নিয়ে বলল, দোস্ত তাড়াতাড়ি চল, আমাদের এই রক্তমাখা পাতাগুলো অনুসরণ করে এগোতে হবে কুইক। অব্র কথার রাফিদও তার পেছন পেছন দৌড়াতে লাগলো। নিস্তব্ধ জঙ্গলে শুধু পাতার খসখস শব্দ ছাড়া এই মুহূর্তে আর কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না। রৌদ্র এবার জঙ্গলের গহীনে ঢুকে পড়ল। একটু থেমে এদিকে সেদিকে তাকিয়ে খুশি বলে চিৎকার করতে লাগলো। দৌড়ানোর এক পর্যায়ে কিছু একটার সাথে ওচর খেলো পড়ে গেল সে। ফের উঠে আবার রওনা দিল। হঠাৎ পাতায় মোড়া একটা হাত দেখতে পেল সে। প্রথমত ভয় পেয়ে গেলেও পরে ধীরে কদমে কাছে এগিয়ে গেল সে। মুখ থেকে পাতা সরাতেই চোখ তার সপ্তম আকাশে। খুশি বলে এক চিৎকার দিয়ে সবগুলো পাতা সরাতে লাগলো রৌদ্র। নাকে হাত দিয়ে দেখলো শ্বাস নিঃশ্বাস এখনো চলছে, তবে ধীর স্থিরে। গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ।